মামলায় দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী নির্বাচনে অংশ নিতে পারবেন না বেগম জিয়া, মন্তব্য আওয়ামী লীগের। চেয়ারপারসনকে বাদ দিয়ে নির্বাচন নয়, হুঁশিয়ারি বিএনপির। মালয়েশিয়ায় একটি শপিং মলে 7 ঘণ্টাব্যাপী অভিযান, 43 বাংলাদেশি সহ 169 অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। 25শে মার্চের কালরাতকে গণহত্যা দিবসের স্বীকৃতি না দেয়ায় হতাশ শহীদ পরিবারগুলো। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক এড়াতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ। লাগেজ দুর্ভোগে নাকাল বাংলাদেশ বিমানের যাত্রীরা, অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। সীমাবদ্ধতা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এবং ভ্যালু অ্যাডেড সার্ভিসের আয় বন্টনে ইচ্ছেমতো সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ মোবাইল ফোন অপারেটরদের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তারা, সরকারও হারাচ্ছে রাজস্ব। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সঞ্জয়ানা চৌধুরী। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে 43 বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 169 জন নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। শনিবার সকালে সেলাঙ্গর পেতালিং জায়ার সানওয়ে পিরামিড শপিং কমপ্লেক্সে 7 ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। মালয়েশিয়া থেকে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাদের। মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারীদের আবারও আটক করতে শুরু করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে অবৈধদের বৈধতার সুযোগ দিলেও এখনো অনেক অবৈধ অভিবাসী রিহায়ারিংয়ে অংশগ্রহণ করেনি, যার ফলে মালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নতুন করে এই অভিযান শুরু করেছে। 2016তে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর আমি এখন পর্যন্ত কোনো বৈধতা পাই নাই এবং কোনো বই পাই নাই, কিন্তু আমাদের যে মালিক সে বলছেন তুমি বই পাবা, কিন্তু এমনি পাওয়ার আশাটাই আমি বসে আছি। আমরা কাজ করতে পারি না ঠিক মতো, ভয়ের মধ্যে থাকি সারাক্ষণ। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল, মিয়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড, জর্ডান, সিরিয়া, ক্যামেরুন, কেনিয়া, ফিলিপিন্স ও কিরগিজস্তানের 300 নাগরিককে অভিযুক্ত করা হয়। পরে তাদের কাগজপত্র যাচাইয়ের পর 43 জন বাংলাদেশি সহ সর্বমোট 169 জনের কাছে কোনো ধরনের বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে আটক করে শাহ আলমের একটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ইমিগ্রেশন পুলিশ, রেলা, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস, সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা এই অভিযানে অংশগ্রহণ করে। গত আগস্টের 2 তারিখে 2015 সালের পাসপোর্ট দেওয়া হয়েছে মাইজির আন্ডারে, আজও স্টিকার হয় নাই। আজকে গেলে কয় কালকে গেলে কয় পরশু, এভাবেই চলতেছে। এদিকে আটকীয়দের বিরুদ্ধে জাল ভিসা ব্যবহার, বৈধ কাগজপত্র ছাড়া বা মেয়াদ পূর্তির পরও মালয়েশিয়ায় অবস্থান সহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। 4 দিনের সফর শেষে জার্মানি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রাত 8টায় তাকে বহনকারী ইত্তেহাদ এয়ারওয়েজের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে এই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধান হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জলবায়ু বিষয়ক প্যানেল আলোচনা ছাড়াও তিনি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। সফর শেষে প্রধানমন্ত্রী ঢাকা ফিরলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রবাসের সময় আরো থাকছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে গ্রাফিক নভেল মুজিব নামে বই প্রকাশ। বাংলা একাডেমি প্রাঙ্গণে বই কিনতে শিশুদের ভিড়। একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে গণহত্যা হয়েছিল সে বিষয়ে আন্তর্জাতিকভাবে জোরালো কোনো আলোচনা নেই। জাতিসংঘ থেকেও এটিকে গণহত্যা হিসেবে দেয়া হয়নি স্বীকৃতি। এমনকি দাবি থাকা সত্ত্বেও বাংলাদেশে এখনো 25শে মার্চের কালরাতকে গণহত্যা দিবস হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হয়নি। এতে হতাশা প্রকাশ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। লেখক, গবেষকরা বলছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে দেশি বিদেশি নানা মহলে সৃষ্টি করা বিতর্ক এড়াতে সরকারের উদ্যোগ দরকার। তাফসির বাবুর রিপোর্ট।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাক বাহিনীর যে গণহত্যা তার সূত্রপাত ৭১-এর ২৫শে মার্চ। এরপর থেকেই পুরো ৯ মাস সারা দেশের সবখানেই চলে পাকিস্তানি মিলিটারির হত্যাযজ্ঞ। তবে যুদ্ধের পর থেকেই ২৬শে মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হলেও ২৫শে মার্চের গণহত্যা নিয়ে নেই সরকারি কোনো আনুষ্ঠানিকতা। এমন অবস্থায় হতাশা প্রকাশ করে মুক্তিযুদ্ধের লেখক, গবেষক ও ইতিহাসবিদরা বলছেন, এই দিনে শহীদদের আনুষ্ঠানিকভাবেই স্মরণ করা উচিত সরকারের। এটা আমাদের একটা সরকারি পর্যায়ে কোনো স্বীকৃতি পায় নাই। আমার মনে হয় যে এটা আরো বড় করে পালন করা উচিত। এই গণহত্যা দিবস পালন শুধু আমাদের নয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় এই জিনিসটি বোঝাতে পারবে যে গণহত্যাটা হয়েছিল এবং পাকিস্তানি এবং তাদের সহযোগীরা এই গণহত্যা করেছিল। ১৯৪৮ সালে জাতিসংঘে গৃহীত এক কনভেনশনে গণহত্যার ৫টি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়। এর মধ্যে কোনো ঘটনায় একটি বৈশিষ্ট্য প্রমাণ হলেই সেটি গণহত্যা হিসেবে স্বীকৃত হবে। কিন্তু ৫টি বৈশিষ্ট্যের মধ্যে ৪টি বৈশিষ্ট্যই পাক বাহিনীর কর্মকাণ্ডে পাওয়া গেলেও এ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে তেমন কোনো তৎপরতা ছিল না সরকারের। আর সেই সুযোগে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তান সরকার তো বটেই, পাকিস্তান প্রভাবিত বিভিন্ন মহল থেকেও গণহত্যা নিয়ে নানা রকম প্রশ্ন তোলা হয়। পাকিস্তান বাংলাদেশের বিতর্ক প্রতিরোধে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে সরকারকে কাজ করার পরামর্শ লেখক গবেষকদের। আন্তর্জাতিক কোনো দিবসকে বাংলাদেশ এককভাবে করতে পারে না, সরকার থেকে এখানে একটা প্রস্তাব যেতে হবে আন্তর্জাতিক মহলের কাছে। এটি হলে মুক্তিযুদ্ধের ইতিহাসটি আর কখনো বিকৃত হবে বলে আমার মনে হয় না। ১৯১৫ সালের আর্মেনীয় গণহত্যা কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের হলোকাস্ট কিংবা ১৯৭৫ সালে পূর্ব তিমুরে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছিল আন্তর্জাতিকভাবে সেগুলো গণহত্যা হিসেবেই স্বীকৃত। তবে ৭১-এর মুক্তিযুদ্ধে ৩০ লাখ বাঙালি হত্যার ঘটনা ঘটলেও এ বিষয়ে আন্তর্জাতিকভাবে তেমন কোনো আলোচনা নেই। বিশ্লেষকরা বলছেন, এজন্য সরকারকে আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগী হতে হবে। তবে সবার আগে দেশের ভেতরে ২৫শে মার্চকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি কিংবা ঘোষণা জরুরি। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। ২১ একদিকে যেমন মাতৃভাষার স্বীকৃতি আদায় জীবন দেওয়ার শোক, অন্যদিকে আন্তর্জাতিক মাতৃভাষা অর্জনের গৌরব। এই শোক আর প্রাপ্তির গৌরবকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আশেপাশের এলাকায় আলপনা ও দেয়ালচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাস। এদিকে নির্বিঘ্নে দিনটি পালনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। শাহিন রহমানের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। ২১ বাঙালির বেদনার কমল পদ্ম, চেতনার অগ্নিমশাল। ৫২-র ২১শে ফেব্রুয়ারিতে মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ে প্রাণ হারানো জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত পুরো দেশ। ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে শহীদ বেদি। শহীদদের বুকের তাজা রক্তের প্রতিচ্ছবি হিসেবে রক্তিম রঙে রাঙানো হচ্ছে শহীদ মিনারের পাদদেশ। রংটা হয়ে গেলে আগামীকালকে আমরা চারুকলার কাছে হস্তান্তর করবো আলপনা করার জন্য। মিনার মূল বেদি এবং ফ্লোর আউটসাইড চতুর্থ সাইড আমরা ২০ তারিখ পর্যন্ত পেন্টিং করব। ২১ বাঙালি জাতির অধিকার আদায়ের প্রথম ভিত। ২১-এর চেতনা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে শহীদ মিনার ও এর আশপাশে চলছে দেয়ালচিত্র ও সাজসজ্জার কাজ। তুলে ধরা হচ্ছে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ বাঙালির সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এই টোটাল এবং আগামী আমরা যে বাংলাকে দেখতে চাই সবকিছুই রূপ দেওয়ার চেষ্টা করেছি। ১৯৫২ সালে তো জন্ম হয়নি, তখনের যে অনুভূতিটা সেটা এখন অনেকটা অনুভব করছি এই কাজটা করতে পেরে। আমরা যদি আজকে এই কাজটা করে যেতে পারি তাহলে পরবর্তী প্রজন্ম এটা থেকে ইন্সপায়ার্ড হবে। ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে থাকছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। র্যাব পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে সাদা পোশাকে নিরাপত্তা কর্মী। কেন্দ্রীয় শহীদ মিনারে ৪ স্তরের নিরাপত্তা বেষ্টিত থাকবে। শহীদ মিনারে প্রবেশের প্রত্যেকটি গেটে আর্চওয়ে থাকবে এবং এখানে আগত সকল দর্শকদের এই আর্চওয়ের মধ্যে আসতে হবে। শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে আসা সর্বসাধারণের জন্য রুট প্ল্যানিং প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। প্ল্যানিং অনুযায়ী শাহবাগ, পলাশী ও নীলক্ষেত হয়ে প্রবেশ করা যাবে শহীদ মিনারে। বের হওয়ার জন্য উন্মুক্ত থাকবে চানখার পুল ও দোয়েল চত্বর সড়ক। সবাইকে যথাযথভাবে এসব রুট অনুসরণ করার অনুরোধ জানিয়েছে ডিএমপি। ২১ আমাদের জাতীয় জীবনের এক অমর অধ্যায়। ২১-এর চেতনায় উজ্জীবিত হয়ে আমরা পেয়েছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। তাই শুধু শোক আর স্মরণের মধ্যে সীমাবদ্ধ না থেকে ২১-এর চেতনা বাস্তবায়নের মাধ্যমে আগামীর সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার অঙ্গীকার হোক দিবসটি পালনের মূল উদ্দেশ্য। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। লাগেজ দুর্ভোগে নাকাল বাংলাদেশ বিমানের যাত্রীরা।
বিমানবন্দরে নামার পর অপেক্ষায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এরপরও মালামাল বুঝে পাওয়া যায় না বলে অভিযোগ অনেকের। এই অবস্থার জন্য বিমানের অব্যবস্থাপনাকে দায়ী করছেন পর্যবেক্ষকরা। যাত্রীদের হাতে যৌক্তিক সময়ের মধ্যে লাগেজ পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিমানের চেয়ারম্যান। তারেকুজ্জামান শিমুলের রিপোর্ট। প্রায় ৩ বছরের স্বজনহীন প্রবাস জীবন শেষে মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরেছেন সুমন মিয়া। বিমানে ওঠার পর চেনা মুখের পরিচিত বুলিতে যে ভালো লাগা তৈরি হয়েছিল, নামার পর তার অনেকটাই ম্লান হয়েছে বিমানবন্দরের লাগেজ দুর্ভোগে। এতদিন পরে দেশে ফিরলাম, এখানে আসি ভোগান্তি, লাগেজ টোকা পাই না। আমার লোক আসি অপেক্ষা করতে আছে, না জানি চলেও গেছে, আমি বলতে পারি না সঠিক। কেবল সুমন মিয়াই নন, এই বাস্তবতার মুখোমুখি হওয়াটাই যেন এখন নিয়তি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমানে চড়া অন্য সব যাত্রীর। দিন দিন অব্যবস্থায় বাড়তেছে। ইমিগ্রেশন পার হলাম, ট্রলি নেই, ট্রলির জন্য 2 ঘন্টা ভিতরে দাঁড়ায় থাকা। আমি নিজে এয়ারপোর্ট থেকে বেরোয়, আমি না সমস্ত যাত্রী আজকে এয়ারপোর্ট থেকে বেরোয় মেইন রোড পর্যন্ত যায় ট্রলি আনছে। কুয়েত এয়ারওয়েজে আসলে সাথে সাথে মালটা পাওয়া যায়, কিন্তু বাংলাদেশ বিমানে আসছে দেখেন না, 10টা বাজে বিমান আসছে, এখন মাল আমরা এই যে পাইলাম 4 ঘন্টা লাগে মাল পাইতে। বিমানের হিসাব মতে গত 3 বছরে তাদের যাত্রীর সংখ্যা বেড়েছে প্রায় 8 লাখ। এর মধ্যে কেবল গত বছরই বেড়েছে 3 লাখ। কিন্তু খুব একটা বাড়েনি যাত্রী সেবার মান। ইমিগ্রেশন শেষে বেসরকারি ও বিদেশি বিমানের যাত্রীরা যেখানে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে মালামাল সব বুঝে পাচ্ছেন, সেখানে বাংলাদেশ বিমানের যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত। অথচ বিমানকে লাভজনক করার জন্য গত কয়েক বছরে বিনিয়োগ করা হয়েছে 10,000 কোটি টাকারও বেশি। লোকসংযোগের অবসান ঘটিয়ে লাভের ধারায় ফিরে আসছে গত কয়েক বছরে বিমানের বহরও যুক্ত হয়েছে নতুন 6টি এয়ারক্রাফট। খুব শিগগিরই আরও 4টি যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে বিশেষজ্ঞরা মনে করছেন শুধুমাত্র বিনিয়োগ করে নাই, বরং যাত্রী সেবার দিকে বেশি মনোযোগী হওয়া গেলেই পুরোপুরি লাভের ধারে ফিরে আসবে বাংলাদেশে। ব্যবস্থাপনার সমস্যা আছে, প্ল্যানিং এর অভাব, দূরদৃষ্টিতার অভাব আছে। প্রফেশনাল সিদ্ধান্ত নিতে হবে, কমার্শিয়াল ডিসিশন নিতে হবে। কমার্শিয়াল ডিসিশনের জন্য যা কিছু করার দরকার সেইভাবে নিতে হবে। বেল্টের স্বল্পতা সহ নানা কারণে লাগেজ জট সৃষ্টি হচ্ছে জানিয়ে বিমানের চেয়ারম্যান বলছেন, সমস্যা সমাধানের সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেল্টের স্বল্পতা আছে, ইকুইপমেন্টের স্বল্পতা আছে। আমরা চেষ্টা করছি আগামী 3 মাসের ভিতর আমরা ফার্স্ট লাগেজ 30 মিনিটের মধ্যে লাগেজ বেল্টে আসবে এবং শেষ লাগেজ 80 থেকে 90 মিনিটের মধ্যে আসবে। এছাড়া দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আচরণে পেশাদারিত্ব আনতে বিমানের কর্মকর্তা কর্মচারীদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সংসদীয় গণতন্ত্রে পরিচালিত বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ক্ষমতাসীন দলের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার দুপুরে ভোলায় একটি বেসরকারি ব্যাংকের শাখার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, মামলায় বেগম খালেদা জিয়া দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী নির্বাচনে অংশ নিতে পারবেন না। পৃথিবীর সকল দেশে, যেসব দেশের সংসদীয় গণতন্ত্র আছে, এমনকি রাষ্ট্রপতির পদ্ধতিও ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন। বাংলাদেশেও ক্ষমতাসীন দলের অধীনে বর্তমান নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর বিকল্প কোনো কিছু নাই। খালেদা জিয়া যদি প্রমাণিত হন তিনি নির্দোষ, তিনি খালাস পাবেন। যদি প্রমাণিত হন তিনি দোষী, তার সাজা হবে। সাজাপ্রাপ্ত কেউ তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না যদি ন্যূনতম 2 বছর সাজা হয়। এখন খালেদা জিয়াকে যে রেখে তারা নির্বাচন করবে কি করবেন না, এটা তাদের ব্যাপার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম জিয়াকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে দেবে না বিএনপি। রোববার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বেগম জিয়ার বিরুদ্ধে চলা মামলা নিয়ে আগাম মন্তব্য করে প্রধানমন্ত্রী বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেন রিজভী। সাজা হবে উনারা কি করে জানছেন? উনি কি করেছেন যে উনার সাজা হবে? এইটা সরকারি দলের যিনি প্রধান, তার হচ্ছে মনের বাসনা, প্রতিহিংসা চরিতার্থ করার এটা একটা পরিকল্পনা। তো আপনার হীন পরিকল্পনা কখনো বাস্তবায়ন হয় না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া কোনো নির্বাচন হবে না, হতে পারে না, হতে পারবে না, এবং দেশের মানুষ সেই নির্বাচন হতে দিবে না এবং তারা এটা মানবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল। রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাতে কুশল বিনিময়ের পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয় সহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রবাসের সময় আরো থাকছে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উত্তক্তের প্রতিবাদে শিক্ষার্থীদের সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ, দোকানপাট ভাঙচুর, স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ। ঢাকায় শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন। রোববার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে 5 দিন ব্যাপী এই সম্মেলন শুরু হয়। বৈঠকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনের নেতৃত্বে বাংলাদেশের 28 সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছে। ভারতের 19 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএসএফ মহাপরিচালক কে শর্মা। বিজিবি সম্মেলনে সীমান্তে বাংলাদেশের নাগরিকদের অপহরণ, আটক, গুলি, হত্যা, অস্ত্র ও মাদক চোরাচালান বন্ধ, অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম নিয়ে আলোচনা হবে। এছাড়া আন্তর্জাতিক সীমান্তের 150 গজের মধ্যে নির্মাণ কাজ, নদী তীর সংরক্ষণ কাজে সহায়তা, অপরাধীদের বিষয়ে তথ্য বিনিময় এবং উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা বাড়ানোর উপায় সম্মেলনে গুরুত্ব পাবে। সম্মেলন শেষে যৌথ ঘোষণাপত্র সই হওয়ার কথা রয়েছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনের উল্লেখযোগ্য ঘটনাবলী নিয়ে গ্রাফিক নভেল মুজিব নামে বই প্রকাশ করেছে আওয়ামী লীগের গবেষণা সেল, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, CRI। এতে বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোর বেলার পুরো চিত্র ফুটে উঠেছে বলে জানান বইটির প্রকাশক। এদিকে বইটি কিনতে বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে ভিড় করেছে শিশু কিশোররা। ছবি দেখে দেখে বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনীকে জানা, একই সঙ্গে বঙ্গবন্ধুকে জেনে মনে দেশপ্রেম জাগ্রত করা। গ্রাফিক নভেল মুজিব বইটি প্রকাশ করে এই অসাধ্য কাজটি করেছে CRI। রোববার বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে উন্মোচন করা হয় 12 খণ্ডে বিভক্ত বইটির 3য় খণ্ড। এটার প্রতিটি কথা, প্রতিটি অক্ষর যিনি কারেকশন করেছেন, যিনি প্রুফ রিডার হিসেবে করেছেন, তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 45 সালের বঙ্গবন্ধু কিরকম ছিলেন, সেই সময়কার যাদের কথা উনি লিখছেন বইতে, তাদের চেহারাগুলো কিরকম আমরা তো ভিজুয়ালাইজ করতে হবে। এটা কিন্তু কঠিন ব্যাপার ছিল। বঙ্গবন্ধুর দীর্ঘ জীবন কমিক গ্রাফিকের মাধ্যমে অল্প সময়ে জানা যায় বলে বইটির প্রতি আগ্রহের কমতি নেই শিশুদের। আমি এই CRI সব থেকে মুজিব 3 বইটি কিনেছি। মুজিব 3 বইটা আমার অনেক ভালো লাগছে, এই জন্য আমি পড়ছি এই বইটি। দেশে এই প্রথম কমিক কার্টুনের মাধ্যমে ইতিহাসের মহানায়ককে উপস্থাপন করা হয়েছে বলে জানান গ্রাফিক নভেল মুজিব বইয়ের চিত্রণশিল্পী। কিভাবে গোপালগঞ্জের মতো অতি সাধারণ একটা জায়গা থেকে একটা কিশোর বড় হয়ে এই দেশের ভবিষ্যৎ পরিবর্তনকারী একজন নেতা হয়ে উঠলেন, জাতির জনক হয়ে উঠলেন, এই গল্পটাই এই গ্রাফিক নভেল সিরিজে তুলে এসেছে। বইটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে 100 ও 101 নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের আরো কিছু খবর। কুয়েতে ন্যাশনাল ডে ও লিবারেশন ডে উপলক্ষে প্রতি বছরের মতো এবারও মাসব্যাপী জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। জুমা কুয়েতের সালামিয়া এলাকার সাগর তীরে হবে প্রধান আনুষ্ঠানিকতা। দিনটিতে কুয়েতিদের ইতিহাস, ঐতিহ্যের কথা তুলে ধরে র্যালি বের করা হয়। র্যালির মূল আকর্ষণ জুড়ে থাকে কুয়েতের আমেরি দেওয়ানে কর্মরত বাংলাদেশি বাদক দলের পরিবেশনা। এছাড়া যুদ্ধহতদের স্মরণে কুয়েত সিটির আল সুর স্ট্রিটে নির্মিত শহীদ পার্কে বিশেষ আয়োজন রাখা হয়। এর মধ্যে অন্যতম বিভিন্ন দেশের দূতাবাসের তত্ত্বাবধানে আয়োজিত মেলা। বাংলাদেশ দূতাবাসও প্রতি বছর দেশীয় ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসে। সন্ধ্যার দিকে পার্কে উপস্থিত সবার জন্য আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। চলে যাচ্ছি পরের খবরে। চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান পদকপ্রাপ্ত ফেনী জেলার মামুনুর রশিদ মিলনকে রিয়াদে আওয়ামী লীগ পরিষদের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। রিয়াদের অভিজাত একটি হোটেলের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী ব্যবসায়ী CIP জসিমউদ্দিন সাইদ। সঞ্চালনায় ছিলেন রিয়াদ আওয়ামী লীগ পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস ও যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী নূর ইসলাম রনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন MR মাহবুব, MA জলিল, গাজী সাইদুর রহমান সহ অনেকে। অনুষ্ঠানে উপস্থিত সবাই মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলা ভাষার জন্য প্রাণ দেয়া জাতি হিসেবে বাঙালি জাতি বিশ্ব দরবারে স্বীকৃত। এ সময় তারা দেশের প্রতি সম্মান বয়ে আনতে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পরে প্রধান অতিথিকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। নারায়ণগঞ্জে জমি নিয়ে সালিশ বৈঠকে আব্দুল বাতেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় 10 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত রাতে 2500 থানায় মামলা করে নিহতের পরিবার। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, জমি নিয়ে উপজেলার সুলপান্দি এলাকায় মিসির আলীর সঙ্গে প্রতিবেশী আব্দুল বাতেনের বিরোধ চলছিল।
বিরোধ মীমাংসা করতে রোববার দুপুরে ইউপি সদস্য খোকন মিয়ার উপস্থিতিতে সালিশ বৈঠক বসে। এ সময় তর্কের এক পর্যায়ে মিসির আলীর পক্ষে বাতেনকে বেধড়ক মারধর করা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে ময়নাতদন্তের জন্য বাতেনের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এদিকে ঘটনার প্রতিবাদে ক্ষোভ জানিয়ে জড়িতদের বিচার দাবি করেছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা। ময়পুরে একটা বাড়ি দিছে, বাড়িটা ছুটে এই জায়গাটা মধ্যে পড়ছে, এই জায়গাটা এই যে পড়ছে পড়াতে শেষ। সালিশের মধ্যে 4 জন মেম্বার গণ্যমান্য লোক এলাকার মুরব্বী ছিল, তাদের মাঝখান থেকে এরকম যাতে আর কোনো দিন না হয়, আমরা এটার বিচার চাই। তারা আগে থেকে অনেক টার্গেট ছিল যারা মারবো, হেরা রাস্তাঘাটে যেন বইয়া ঘরে মারে বইয়া হেরা বইয়া বলে কথা কইতে আমার সুতের বদলে আমি চাই না, হ্যাঁ গো মারতে নেই, হ্যাঁ গো মাইলা জায়গা মাপতেছে আমিন দি আমিনের সাথে আমরা চেয়ারে বসে রয়েছি। হঠাৎ তর্ক বিতর্ক সময় আমরা ওইখানে দূরে গেছি। দূরে যাওয়ার সাথে সাথে দেখি আপনার একজনের মাথা একজনের বাড়ি মেরে বসে। 2 জন আসামিকে ধরতে সক্ষম হয়েছি এবং তাদেরকে বিজ্ঞ আদালতে 5 দিনের রিমান্ড সহ আগামীকাল প্রেরণ করা হবে এবং মামলায় বিষয়ে মামলা হয়েছে। বরিশালের কীর্তনখোলা নদীতে তেলবাহী জাহাজে ইঞ্জিন বিস্ফোরণে দগ্ধ 4 জনের মধ্যে 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে তেলবাহী জাহাজটির ইঞ্জিন রুমে গ্যাস জমার কারণে ভয়াবহ বিস্ফোরণ ঘটে বলে ধারণা জাহাজে থাকা একজন কর্মচারীর। রোববার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আনা হয় কীর্তনখোলা নদীতে তেলবাহী জাহাজে ইঞ্জিন বিস্ফোরণের ঘটনায় মারাত্মক আহত 4 জনকে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলেও অবস্থা গুরুতর হওয়ায় বাকি 3 জনকে ভর্তি করা হয়েছে বার্ন ইউনিটে। প্রাথমিক চিকিৎসা শেষে আহত এক কর্মচারী জানান, কীর্তনখোলা নদীর মাঝ থেকে তেল আনলোড করতে ঘাটের দিকে যাওয়ার জন্য ইঞ্জিন চালু দেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কি কারণে বিস্ফোরণ তা নিশ্চিত করে বলতে না পারলেও গ্যাস জমে এমন হতে পারে বলে ধারণা করছেন তিনি। টেলিগ্রাফ মারা হয়েছে জাহাজ ঘাটে নেওয়ার জন্য, যার ইঞ্জিন রুমে ডিউটি ওনারা ইঞ্জিন রুমে চলে গেছে, আমাদের সামনে ডিউটি, আমিও সামনে চলে গেছি। হঠাৎ করে দেখি বুমের মতো একটা বাস্ট হইল। বাস্ট হওয়ার সাথে সাথে আমার চোখ মুখে কি যেন পড়লো, আমি আর বলতে পারি, তাড়াতাড়ি দূরে সরে আসছি। ইঞ্জিন রুম থেকে অথবা ফার্ম রুম থেকে হয়েছে, এতটুকু ধারণা করতেছি। হয়তো গ্যাসের কারণে হতে পারে বা অন্য কি কারণ, আসলে এমন তো আর কখন হয় না। গ্যাস বাস্ট হইতে পারে, এখন তারা শিওর দিতে পারে না, গ্যাস বাস্ট হইতে পারে এবং ইঞ্জিন কভার দিয়ে আসতে পারে। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইউনিটের চিকিৎসক। নাজমুল, হুমায়ুন কবির, শামসুল আরিফিন, ওরা 3 জন আছে। এর মধ্যে নাজমুল হলো 15% আর 2 জন হলে একজন 95%, একজন 86% বার্ন। পার্সেন্টেজ অফ বার্ন অনেক বেশি, তাদের সাথে ইনহেলেশন বার্ন আছে এবং সাথে আরো ইনজুরি আছে। ফলে সব মিলে আসলে 3 জনের অবস্থায় আশঙ্কাজনক। যেহেতু 95% আর 86% মানে খুবই আশঙ্কাজনক অবস্থা। আসলে এত পার্সেন্ট বার্ন আসলে খুব সার্ভাইভ করা খুবই কষ্ট। ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাত 8:30টার দিকে কীর্তনখোলা নদীর চড়কাওয়া প্রান্ত থেকে প্রায় 9.5 লাখ লিটার জ্বালানি তেল বোঝাই এমটি অ্যাঙ্কারেজ নামের ওই জাহাজটি শহরের যমুনা ডিপোতে যাওয়ার জন্য ইঞ্জিন চালু করতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মিশুক মনির ও চলচ্চিত্রকার তারেক মাসুদ সহ 5 জন নিহতের মামলার রায় আগামী 22 ফেব্রুয়ারি বুধবার দেওয়ার কথা রয়েছে। রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত খায়রুল কবির এ তারিখ নির্ধারণ করেন। এর আগে মামলার প্রধান আসামি বাস চালক জমির হোসেনকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতেই যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা। পরে আগামী 22 ফেব্রুয়ারি মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন বিচারক। একই সঙ্গে আসামি জামির হোসেনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 2011 সালের 13 আগস্ট মানিকগঞ্জ খিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হন সাংবাদিক মিশুক মনির ও চলচ্চিত্রকার তারেক মাসুদ সহ 5 জন। এ ঘটনায় ডিলাক্স পরিবহনের বাস চালক জামির হোসেনকে আসামি করে মামলা করে পুলিশ। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদে সুনামগঞ্জ সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
পুলিশ জানায় দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের বাইরে মোবাইলের ফ্লেক্সি লোডের দোকানগুলো থেকে ফোন নম্বর নিয়ে স্থানীয় কিছু বখাটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে আসছিল। রোববার বিকেলেও কয়েকজন ছাত্রী সেখানে গেলে বখাটেরা তাদের উদ্দেশ্য করে কটূক্তি করে এবং উত্ত্যক্ত করে। পরে তারা ক্যাম্পাসে আসলে অন্যান্য শিক্ষার্থীরা একজোট হয়ে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে স্থানীয় বখাটেদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এ সময় কিছুক্ষণের জন্য সিলেট সুনামগঞ্জ সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মানে মোস্তাক এবং ইমন ওই ছেলেগুলো প্রত্যেক সময় ওদেরকে ডিস্টার্ব করতো এবং ফ্লেক্সিলোদের যে নাম্বারগুলো আছে না, যখন তারা ফ্লেক্স দিনে তখন কিন্তু ও নাম্বারগুলো কালেক্ট করে এবং ওদেরকে ডিস্টার্ব করে, উত্তপ্ত করে। এখন তারা যদি স্থানীয় হইয়া এভাবে আমাদেরকে বৈষম্যতা তৈরি করে, এটা তো আমরা মেনে নিতে পারি না। মুঠোফোনের SMS এর মাধ্যমে পরিচালিত ভ্যালু অ্যাডেড সার্ভিস ব্যবসায় অসহযোগিতার অভিযোগ উঠেছে মোবাইল ফোন অপারেটরদের বিরুদ্ধে। নীতিমালা না থাকায় মোবাইল অপারেটররা নিজেদের ইচ্ছেমতো রেভিনিউ আদায় করছে বলে অভিযোগ কন্টেন্ট প্রোভাইডারদের। এ কারণে মোবাইল ফোন গ্রাহকদের জন্য নতুন নতুন কন্টেন্ট তৈরি করা দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে সম্ভাবনাময় এই শিল্পের জন্য শিগগিরই একটি ভ্যাট নীতিমালা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। বিস্তারিত তানিম মেহেদির রিপোর্টে। নির্দিষ্ট শর্ট কোডের মাধ্যমে মুঠোফোনের SMS এর মাধ্যমে দেয়া সেবা ভ্যালু অ্যাডেড সার্ভিস ভ্যাস হিসেবে পরিচিত। বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, ব্রেকিং নিউজ, যোগাযোগ, পর্যটন সহ বিভিন্ন তথ্য জানতে মুঠোফোন গ্রাহকরা এই সেবা নিয়ে থাকেন। দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা গ্রাহকদের সেবা দিতে প্রতিনিয়ত নতুন নতুন কন্টেন্ট তৈরি করছেন। তবে এসব কন্টেন্ট গ্রাহকদের কাছে পৌঁছে দিতে মোবাইল ফোন অপারেটরদের সহায়তা নিতে হয়। আর এই সহায়তা দিতে গিয়ে নিজেদের ইচ্ছেমতো রেভিনিউ শেয়ারিং এর অভিযোগ তাদের বিরুদ্ধে। আমি 8 কোটি মোবাইল গ্রাহকের কাছে নানা ধরনের কন্টেন্ট পৌঁছাতে পারি, কিন্তু আমার পৌঁছানোর রাস্তাগুলো এখনো পর্যন্ত মসৃণ না। টেলকোগুলো কোনো গাইডলাইন মেনে চলে না, তার স্বেচ্ছাচারীদের উপর নির্ভর করতে হয়। সমস্ত ব্যবসায়ী যদি তারা একাই করতে চান, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ছোট এবং মাঝারি যেসব ছোট ছোট ব্যবসা গড়ে তোলার চেষ্টা করছে, এই ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা বিশেষ করে যেমন ধরেন ই-কমার্স কিংবা ভ্যালু অ্যাডেড সার্ভিস। সম্ভাবনাময় এই শিল্প রক্ষায় 2012 সালে একটি খসড়া ভ্যাস নীতিমালা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠায় বিটিআরসি। কিন্তু 4 বছরেও পূর্ণাঙ্গ নীতিমালা তৈরি হয়নি। তবে খসড়া নীতিমালাটি যাচাই বাছাই করে শিগগিরই একটি পূর্ণাঙ্গ ভ্যাস নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানালেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। খুব কম সময়ের একটি সময়সীমা দিয়েছি যে এর মধ্যেই এটা ফাইনালাইজ করে পাঠানো উচিত। ভ্যাস গাইডলাইনে আমরা ন্যূনতম একটা সীমানা করে দেব যে সরকার নির্ধারিত এই সীমানাই হচ্ছে সর্বশেষ সীমা, যেন কখনোই কেউ ক্ষতিগ্রস্ত না হন বা এই কম্পিটিটিভ মার্কেটে যেন কোনো পক্ষ অপর পক্ষকে ক্ষতিগ্রস্ত না করতে পারেন। কন্টেন্ট প্রোভাইডারদের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে 200 কোটি টাকার মোবাইল কন্টেন্টের বাজার রয়েছে। কর্মসংস্থান হয়েছে অন্তত লক্ষাধিক তরুণের। সঠিক নিয়মে ব্যবসা পরিচালিত হলে এটি হাজার কোটি টাকার শিল্পে পরিণত হতে পারে বলে মনে করেন তারা। তানিম মেহেদি, সময় সংবাদ, ঢাকা। মোস্তফা সারোয়ার ফারুকের নির্মিত ডুব চলচ্চিত্রের পটভূমি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জীবনের স্পর্শকাতর ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন তার স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। রোববার সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন শাওন। তিনি দাবি করেন, এই ছবিতে হুমায়ুন আহমেদের জীবনের কিছু স্পর্শকাতর ব্যাপার ও বিভ্রান্তিমূলক তথ্য পরিবারের অনুমতি না নিয়ে তুলে ধরা হয়েছে। গত 13 ফেব্রুয়ারি হুমায়ুন আহমেদের জীবনের কোনো আপত্তিকর ব্যাপার ছবিতে আছে কিনা তা যাচাই বাছাই করতে সেন্সর বোর্ডে চিঠি দেন শাওন। এরপর 16 ফেব্রুয়ারি ডুব চলচ্চিত্রের ছাড়পত্র স্থগিত করে চিঠি দেয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফটিসি। তবে ছাড়পত্র না দেওয়ার কোনো কারণ উল্লেখ করেনি বিএফটিসি। হুমায়ুন আহমেদ নাম বদলে চরিত্রের অন্য যেই নামই দেয়া হোক, তার জীবনের অনেক গল্পই পাঠক দর্শকদের জানা। সেই সত্য গল্পের সাথে কিছু বিভ্রান্তিমূলক তথ্য এবং তাকে নিয়ে ট্যাবলয়েড পত্রিকার কিছু চটকদার গুজব জুড়ে দিয়ে কেউ যদি কোনো ছবি বানান, সেটা কি নৈতিক? সঙ্গত কারণেই আমি আশঙ্কাবোধ করি, কেননা ছবিটির পরিচালক তার কোনো মন্তব্যেই ছবিটির সাথে হুমায়ুন আহমেদের জীবনের সম্পৃক্ততার কথা স্পষ্টভাবে অস্বীকার করেননি।
ভাষা শহীদ, সালাম এবং কবর চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। রোববার সন্ধ্যায় রাজধানীর বইমেলায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, কিছু বিষয় যাচাই বাছাইয়ের পর ভাষা শহীদ সালামের কবর চূড়ান্তভাবে নিশ্চিত করা যাবে। অনুষ্ঠানে হৃদয়ে জাতির পিতা শেখ মুজিব নামের বইসহ 5টি বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। আমাদের ভাষা শহীদ আব্দুল সালামের কবরটা আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি যে এই জায়গাতে তিনি ছিলেন। তার যে আত্মীয় স্বজন ছিল তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা এসেছে, তারা নিশ্চিত করেছে একটি কবরকে, এবং আমাদের যে যারা কবরস্থানে যারা দাফন কাফনের সঙ্গে জড়িত তাদের কথা আমরা শুনেছি। এটুকু 100% নিশ্চিত হওয়া গেছে যে যে 2-3টি কবর ছিল এখানেই আমাদের ভাষা শহীদ শুয়ে আছে। দেশের বাইরের খবর। পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিন্ধু প্রদেশে মাজারে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনায় পাঞ্জাবে রোববার সকাল পর্যন্ত সবশেষ 24 ঘণ্টায় 205 সন্দেহভাজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। আটককৃতদের বেশিরভাগই আফগান নাগরিক বলে জানা গেছে। পাঞ্জাব পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, পুলিশ এবং গোয়েন্দা সংস্থা পঞ্চম দিনের মতো প্রদেশ জুড়ে তল্লাশি চালিয়ে যাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চলছে বলে জানান তিনি। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য কোথায় পাঠানো হয়েছে কিনা তা গণমাধ্যমকে জানানো হয়নি। এছাড়া মাজারের আশেপাশে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে করাচির সুশীল সমাজ শনিবার মোমবাতি জ্বালিয়ে মাজারে হামলার ঘটনার প্রতিবাদ জানান। সোমালিয়ার রাজধানী মোগাদিসুর বাজারে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত 18 জন, আহত হয়েছেন আরও অন্তত 25 জন। নিহতের সংখ্যার বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াদাজির এলাকার মেয়র আহমেদ আবদুল্লাহ আফাক্স। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গাড়ি হঠাৎ জনবহুল বাজারের ভেতরে প্রবেশ করলে বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই বহু মানুষ হতাহত হন। হামলার পর ছিন্ন ভিন্ন লাশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও ইসলামী জঙ্গি আল শাবাব এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যাম হত্যার ঘটনায় সন্দেহভাজন এক উত্তর কোরীয়কে আটকের পর পলাতক আরও 4 জনকে খুঁজছে মালয়েশীয় পুলিশ। এদিকে এই খুনের ঘটনায় উত্তর কোরিয়া জড়িত বলে আবারও দাবি করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির পুনঃএকত্রীকরণ বিষয়ক মন্ত্রণালয় এক মুখপাত্র জানান, এ ঘটনায় জড়িত সন্দেহভাজন 5 জনই উত্তর কোরিয়ার নাগরিক হওয়ায় পিয়ংইয়ংই খুনের নেপথ্যে রয়েছে বলে ধারণা সিউলের। এ ঘটনায় এখন পর্যন্ত এক উত্তর কোরীয় ছাড়াও সন্দেহভাজন আরও 3 জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে একজন ইন্দোনেশীয় নারী, একজন মালয়েশীয় এবং অপরজন ভিয়েতনামের পাসপোর্টধারী নারী বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত সোমবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে খুন হন ন্যাম। তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রোল বল বিশ্বকাপের খবর। ছুটেই চলছে স্বাগতিক বাংলাদেশের জয়ের ট্রেন। রোল বল বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মিয়ানমার পুরুষ দলকে 11-0 ও চতুর্থ ম্যাচে ফিজিকে 9-0 গোলে বিধ্বস্ত করেছে লাল সবুজের প্রতিনিধিরা। দারুণ এই দুই জয়ে শীর্ষে থেকেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল বাংলাদেশ পুরুষ দল। এদিকে ফিলিপিন্সের নারী দল না আসার কারণে ওয়াকওভার থেকে 2 পয়েন্ট পেয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে স্বাগতিক নারী দলও। যেন হাস্যরসেই পরিণত হয়েছে রোলবল বিশ্বকাপের চতুর্থ আসর। আসরের শুরুতে আয়োজকদের পক্ষ থেকে 40 দেশের অংশগ্রহণের কথা নিশ্চিত করা হলেও মোট কয়টি দেশ যে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি সংগঠকরাও। এই যেমন আসরের তৃতীয় দিনে বিভিন্ন দল না আসার কারণে ওয়াকওভার হয়েছে 5টি ম্যাচ। রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নারী দলের মুখোমুখি হওয়ার কথা ছিল ফিলিপাইন নারী দলের, কিন্তু ম্যাচের ঠিক আগ মুহূর্তে জানা যায় বাংলাদেশে আসেনি ফিলিপাইন নারী দল, যে কারণে ম্যাচটিতে ওয়াকওভার পায় বাংলাদেশ। ফলে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে জেবিন বাহিনী। এদিকে ম্যাচ না হওয়ায় হতাশ জাতীয় দলের খেলোয়াড়রা। খেলাটা যদি হতো আমরা আরেকটু অভিজ্ঞ হতাম, অবশ্যই আরেকটা টিমের সাথে খেললে তো আরেকটু অভিজ্ঞ হতে পারতাম। সো একটু প্র্যাকটিসের দিক থেকে একটু লস হলো আমাদের।
দিনের প্রথম ম্যাচে মিরপুর ইনডোর স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার লক্ষ্যে মুখোমুখি হয় ডি গ্রুপের দুই অপরাজিত বাংলাদেশ ও মিয়ানমার পুরুষ দল। শুরু থেকেই প্রতিবেশী দেশটিকে চেপে ধরে সোহাগ সাগররা। ফলাফল প্রথমার্ধে 6-0 গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য ধরে রাখে আসিফ বাহিনী। মিয়ানমারের জালে আরো 5টি গোল করে বাংলাদেশের রোল বলাররা, আর মিয়ানমার পুরো ম্যাচে হয়ে পড়ে অসহায়। শেষ পর্যন্ত 11-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ মাসুম আহমেদের শিষ্যরা। ম্যাচে হৃদয় 3টি ও আরাফাত এবং সাগর করেন 2টি করে গোল। সবাই একসাথে থেকেছি, একসাথে সব জায়গায় চলাফেরা আমরা একসাথে করছি, এই জন্য আমরা একজন আরেকজনের সাথে কানেকশনটা মানে একদম হার্টলি কানেকশন হয়ে গিয়েছে। সব দিক দিয়ে ফিজিক্যাল এবং মেন্টালি আমাদের আরো বেশি করে প্রিপারেশন নিতে হবে সামনের ম্যাচের জন্য, কারণ আমাদের সামনের প্রতিপক্ষ যেগুলো ওগুলো অনেক হার্ড টিম করবে। আর টানা জয় তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল বাংলাদেশের পুরুষ দল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। শেখ কামাল ক্লাব কাপের খবর। দেশি ক্লাবগুলোর মধ্যে প্রথম জয়ের স্বাদ পেল চট্টগ্রাম আবাহনী। বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের শাহিন আসমাইকে 3-1 গোলের বড় ব্যবধানে হারিয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে দিনের অন্য ম্যাচে নেপালের মানাং মার্সিয়াংদির কাছে 2-0 গোলে হেরেছে ঢাকা মোহামেডান। এম.এ. আজিজ স্টেডিয়ামে শুরু থেকেই আফগান জায়ান্টদের চেপে ধরে চট্টগ্রাম আবাহনী। ম্যাচের 2 মিনিটেই অগাস্টিন ওয়ালসনের শট বারের ওপর দিয়ে চলে গেলে সুযোগ হারায় সাইফুল বাড়ির দল। তবে 24 মিনিটে আর ভুল করেননি ওয়ালসন। অধিনায়ক মামুনুলের পাসে দারুণ গোলে দলকে এগিয়ে দেন এই হাইতিয়ান ফরওয়ার্ড। 40 মিনিটের ব্যবধান দ্বিগুণ করেন কিংসলে, আর তাতেই বাঁধ ভাঙা উল্লাস ছড়িয়ে পড়ে গ্যালারি জুড়ে। অবশেষে 58 মিনিটে মিডফিল্ডার নাসির হোসেনের গোলে ব্যবধান কমায় শাহিন আসামাই। কিন্তু ওয়ালসন জাদুতে 83 মিনিটে 3-1 এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। হাইতিয়ান এ ফরওয়ার্ডের কল্যাণেই বড় জয় দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করল বর্তমান চ্যাম্পিয়নরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মামলায় দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী নির্বাচনে অংশ নিতে পারবেন না বেগম জিয়া, মন্তব্য আওয়ামী লীগের। চেয়ারপারসনকে বাদ দিয়ে নির্বাচন নয়, হুঁশিয়ারি বিএনপির। মালয়েশিয়ায় একটি শপিং মলে 7 ঘণ্টাব্যাপী অভিযান। 43 বাংলাদেশি সহ 169 অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। 25শে মার্চের কাল রাতকে গণহত্যা দিবসের স্বীকৃতি না দেয়ায় হতাশ শহীদ পরিবারগুলো। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক এড়াতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ। লাগেজ দুর্ভোগে নাকাল বাংলাদেশ বিমানের যাত্রীরা। অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। সীমাবদ্ধতা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এবং ভ্যালু অ্যাডেড সার্ভিসের আয় বন্টনে ইচ্ছে মতো সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ মোবাইল ফোন অপারেটরদের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তারা, সরকারও হারাচ্ছে রাজস্ব। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।